আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিএসএস সম্মান দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতি বিষয়ের অনলাইন শ্রেণী পাঠদান কার্যক্রমে সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি মোহাম্মদ শরীফ হোসেন, সহযোগী অধ্যাপক, নোয়াখালী সরকারি কলেজ। আজ আমরা অন্তর সমীকরণ, যেটাকে আমরা ডিফারেন্স ইকুয়েশন বলছি, এই অধ্যায়ের আগের যে টপিকটি ছিল অন্তরক সমীকরণ, সেটির আরেকটু সম্প্রসারিত রূপ আমরা দেখব যে ডিফারেন্স ইকুয়েশনে কিভাবে কোন কোন বিষয়গুলি আছে এবং এর সমাধান, এখান থেকে কি কি বিষয় আমাদের করতে হবে সেই বিষয়গুলো আমি বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা তোমাদের এই অধ্যায়ের অনেক বা নানাবিধ প্রশ্নোত্তরগুলি ইনশাআল্লাহ পেয়ে যাবে। তো এই অধ্যায়ে যে টপিকগুলি আছে বা আমাদের আলোচ্য বিষয়গুলি কি কি আমরা একটু জেনে নেই। প্রথমত আছে সংজ্ঞা ও উদাহরণ, অর্থাৎ অন্তর সমীকরণ কাকে বলে, অন্তর সমীকরণের গঠন আমরা কিভাবে পেতে পারি, অন্তর সমীকরণের ক্রম বা মাত্রা কি আছে সেটি আমরা আলোচনা করব, বা অন্তর সমীকরণ প্রকারভেদ আমরা আসতে পারি। এরপর আছে অন্তরক ও অন্তর সমীকরণের পার্থক্য, অর্থাৎ কোন রাশি দেখে আমরা বলবো এটি অন্তরক সমীকরণ এবং কখন এটি অন্তর সমীকরণ হবে, এদের মধ্যকার অপেক্ষাগত পার্থক্যটা কি, কিভাবে আমরা এদের আলাদা করব সেই বিষয়গুলি আমরা দেখব। আছে ভারসাম্যের গতিময় স্থিতিশীলতা, অর্থাৎ অপেক্ষকের যে সময়ভিত্তিক অপেক্ষকের যে ধারাবাহিক বা চলমান যে গতিশীলতা, অর্থাৎ চলকের পরিবর্তনের ফলে, সময় ব্যবধানিক পরিবর্তনের ফলে বা দামের পরিবর্তনের ফলে ভারসাম্য অবস্থার যে পরিবর্তনগুলি হয়, কখনো সেটি ভারসাম্যের দিকে যেতে থাকে, কখনো ভারসাম্য থেকে বেরিয়ে যায়, কখনো আবার ভারসাম্যের অন্তর্মুখী বা বহির্মুখী, এই বিষয়গুলি আমরা এখানে দেখব। কোন প্রেক্ষিতে ভারসাম্যের গতিময় স্থিতিশীলতা নির্ধারিত হবে সেটি আমরা এখানে পাব। কবে বাজার মডেল, অর্থাৎ কখন দামের যে নিয়মিত বা অনিয়মিত ওঠানামা এবং তার ভিত্তিতে উৎপাদন সিদ্ধান্ত প্রভাবিত হওয়া, সে বিষয়টি আমরা কবে মডেলে পাব। ইনভেন্টরি বাজার মডেল, অর্থাৎ এই বছরের উৎপাদন কৌশল বিগত বছরের মজুদের উপর কিন্তু প্রভাবিত হবে, অর্থাৎ আমাদের কি পরিমাণ উপকরণ বা কি পরিমাণ উৎপাদন বা কি পরিমাণ স্টকে আছে তার ভিত্তিতে আমাদের উৎপাদন কৌশলটা কি হবে, অথবা বাজারের ভারসাম্য অবস্থাটা কিভাবে প্রভাবিত হবে, সেগুলি আমরা ইনভেন্টরি বাজার মডেলে পাবো। এছাড়া আছে অন্তর সমীকরণের যে প্রকারভেদ, সেখানে আছে সমজাতীয় এবং অসমজাতীয় অন্তর সমীকরণ। এই সমজাতীয় এবং অসমজাতীয় অন্তর সমীকরণের সমাধানগুলি আমরা পাবো, সেগুলি আমরা আমাদের এই অধ্যায়ের ভিতরে আসবে। এবার আসা যাক, আমরা যদি বলি যে অন্তর সমীকরণের সংজ্ঞা এবং উদাহরণের মধ্যে আমরা কোন কোন বিষয়গুলি আনব। অন্তর সমীকরণ, এর আগে একটু বুঝতে হবে বিচ্ছিন্ন সময়ের কথা বলা আছে। যেমন বিচ্ছিন্ন সময়, যে সময় চলক যেটি আছে সেই সময়কে প্রকৃত সংখ্যার পরিবর্তে যদি আমরা সময়কে পূর্ণ সংখ্যার ভিত্তিতে প্রকাশ করি, তখন সেটি বিচ্ছিন্ন সময় নির্দেশ করে, অর্থাৎ একটি পরিপূর্ণ বৃত্ত বা সার্কেল বা একটি নির্দিষ্ট সময়কাল সে অতিক্রম করে। যেমন আমরা যদি একটা বলা হয় যে বর্তমান সময়ের আয়ের উপর নির্ভর করবে যে আমার কি পরিমাণ ভোগ আমি করতে পারবো, বা আমার হাতে কি পরিমাণ আয় আছে, সেই আয়ের উপর বা বিগত সময়ে আমার আয়ের মজুদ কি আছে বা বিগত সময়ে আমার হাতের সামর্থ্য কতটুকু আছে, তার দ্বারাই কিন্তু আমার বর্তমান ভোগ ব্যয়টা প্রভাবিত হবে। যদি আমরা বলি যে কনজাম্পশন ইজ এ ফাংশন অফ ওয়াই, যেটাকে আমরা ভোগ অপেক্ষক বলছি, বর্তমান সময়ের ভোগ কি হবে সেটি নির্ভর করবে আয়ের উপরে। কিন্তু সেই আয়টা কোন সময়ের আয়, তাহলে বর্তমান সময়ের ভোগ যদি বিগত সময়ের আয়ের উপর প্রভাবিত করে, যেমন পূর্বের কি আয় আমার কাছে আছে তার ভিত্তিতেই কিন্তু আমি বর্তমান সময়ে আয়টা কতটুকু করতে পারবো সেই বিষয়টা আমরা দেখাচ্ছি। তাহলে
ভোগটা নির্ভর করতেছে সময়ের উপর, এজন্য এটাকে আমরা সিটি বলছি। তাহলে টি সময়ে ভোগ ব্যয় নির্ভর করবে টি মাইনাস 1 সময়ের আয়ের উপর। সুতরাং এই সময়কাল টি ইকুয়াল টু 1 2 3 এইভাবে আমরা দেখাতে পারি। তাহলে অন্তর সমীকরণের ক্ষেত্রে কি বলা হয়, একটি চলকের সাথে অপর চলকের যে সময়ের পরিবর্তনটা আমরা আনি, অর্থাৎ একটি চলকের নির্ভরশীলতার উপর আরেকটি চলকের সচলতা বা সক্ষমতা কিভাবে প্রভাবিত হবে তার ভিত্তিতে আমরা অন্তর সমীকরণটা দেখাতে পারি। সিটি সময়ের ভোগ ব্যয় নির্ভর করবে টি মাইনাস 1 সময়ের আয়ের উপর, এটিকে আমরা অন্তর সমীকরণ বলতে পারি। যেমন যদি বলা হয় সিটি সমান y t মাইনাস 2, এটি দ্বারা কি বোঝাচ্ছি, অর্থাৎ টি যদি 0 1 2 এই সময়গুলোর ভিত্তিতে আমরা দেখাই, তাহলে পূর্বেকার ইমিডিয়েট 1 বছর, তার পূর্বে টি মাইনাস 2 সময়, বিগত সময়ের আগের সময়ের আয়ের উপরে বর্তমান সময়ের ভোগ ব্যয়টা আমরা নির্ভর করবে, এটাকে আমরা অন্তর সমীকরণ বলছি। তাহলে অন্তর সমীকরণ আমরা কি বলছি, কোন চলকের পরিবর্তনের ক্ষেত্রে আরেকটি চলকের পরিবর্তনকে বিবেচনায় এনে যে অপেক্ষকটা আমরা পাই তাকে আমরা ডিফারেন্স ইকুয়েশন বা অন্তর সমীকরণ বলছি। এই অন্তর সমীকরণের ক্রম বা মাত্রার কথা যদি বলা হয় বা পর্যায় কি, তাহলে আমরা বললাম, যেমন উদাহরণ দেয়া যায় যে i t equal to suppose by t minus 1 plus by t minus 2, এখানে আমরা কি পাচ্ছি, এটি একটি বিনিয়োগ অপেক্ষক নির্দেশ করছে, এটাকে আমরা পরামিতি বলছি। তাহলে t হলো বর্তমান সময়, t minus 1 হলো তার আগের সময়, t minus 2 হলো তারও আগের সময়। তাহলে এই সমীকরণে আমরা তিনটি সময়কালকে নির্দেশ করছি, t সময়, t minus 1 সময় এবং t minus 2 সময়। এই সময়গুলির মধ্যকার যে ব্যবধান সেটি মূলত অন্তর সমীকরণের ক্রম বা পর্যায় নির্দেশ করবে, অর্থাৎ এই সময়কালগুলির বিয়োগফল বা ব্যবধান যেটা, সেটি হলো অন্তর সমীকরণের ক্রম বা পর্যায়। তাহলে এই সমীকরণে যদি আমরা সময়ের ব্যবধান বের করি, তাহলে t minus 2, অর্থাৎ এই সমীকরণের ব্যবধানটা আমরা কিভাবে করতে পারি, t minus 2, তাহলে কি হয়, তাহলে t minus t plus 2, তাহলে আমরা বলতে পারি এই সমীকরণে সময়ের মাত্রা বা অন্তর সমীকরণের মাত্রা হচ্ছে 2। কিভাবে, এই সমীকরণে সময়কালের ব্যবধান কত, আমাদের 2 এসেছে। তাহলে আমরা কিভাবে করলাম, t হলো বর্তমান সময়, t minus 1 হলো তার আগের সময় এবং t minus 2 হলো তার পূর্বেকার সময়। তাহলে এই তিনটি সময়ের যে ব্যবধান, এই ব্যবধানকে আমরা পেলাম কত, 2। ফলে এটি হলো অন্তর সমীকরণের ক্রম বা পর্যায়। যদি আমরা আরেকটা উদাহরণ করি, যেমন যদি বলা হয়, এগুলো ব্রিফ কোশ্চেনের মধ্যে আমরা পাই, যে অন্তর সমীকরণের ক্রম বা পর্যায় বের করো, যেমন y t plus 3 plus 9y t plus 2 plus 4y t plus 1 plus yt সমান 6। এটি একটি অসমজাতীয় অন্তর সমীকরণ, স্থির রাশি আছে, এদের মধ্যকার সময়ের ব্যবধান আমরা কিভাবে বের করব। এখন দেখতে হবে যে ক্রম বা পর্যায় বের করার জন্য সর্বনিম্ন এবং সর্বোচ্চ এদের মধ্যকার ব্যবধানটা বের করি। যেমন এখানকার সর্বোচ্চ সময় ব্যবধান কত, t plus 3, তাহলে সময়কালের ব্যবধান t plus 3 মাইনাস সর্বনিম্ন ব্যবধান হলো t, তাহলে কত হয়, 3। তাহলে আমরা কি পেলাম, প্রদত্ত অন্তর সমীকরণের ক্রম বা পর্যায় হবে 3। এটা হলো অন্তর সমীকরণের ক্রম বলছি। তাহলে অন্তর সমীকরণের সংজ্ঞার মধ্যে আমরা এনেছি যে দুটি চলকের মধ্যকার একটির পরিবর্তন আরেকটির পরিবর্তন দ্বারা প্রভাবিত হয়,
অর্থাৎ একটির উপর আরেকটির নির্ভরতা আমরা পাবো। ক্রমের ক্ষেত্রে বলা হলো এদের মধ্যকার সময়কালের যে ব্যবধান সেটি হলো তার ক্রম বা পর্যায়। যদি আমরা অন্তর সমীকরণের প্রকারভেদের কথা বলি, প্রকারভেদ কাকে বলে? একটা হলো সমজাতীয় অন্তর সমীকরণ এবং সেকেন্ডলি হলো অসমজাতীয় অন্তর সমীকরণ। দুটি, একটি হলো সমজাতীয় অন্তর সমীকরণ আর একটি হলো অসমজাতীয় অন্তর সমীকরণ। এটি আমরা কিভাবে দেখব? যে অন্তর সমীকরণে স্থির রাশির অস্তিত্ব থাকে না তাকে আমরা সমজাতীয় অন্তর সমীকরণ বলি। যেমন আমাদের আগের যে সমীকরণটি ছিল, এখানে দেখো এখানে স্থির রাশি হচ্ছে 6 ইকুয়াল টু যদি 0 বিবেচনা করি সেটা হয়ে যায় সমজাতীয় অন্তর সমীকরণ। আর যদি এখানে একটা যে কোনো রাশি থাকে স্থির রাশি সেটিকে বলি আমরা অসমজাতীয় অন্তর সমীকরণ। সুতরাং অন্তর সমীকরণে কোনো স্থির রাশির উপস্থিতি থাকলে সেটাকে বলা হয় অসমজাতীয় অন্তর সমীকরণ এবং স্থির রাশির উপস্থিতি না থাকলে সেটাকে বলা হয় সমজাতীয় অন্তর সমীকরণ। এবার আসা যাক এই অন্তর সমীকরণের যে সমাধান সেই সমাধানটা আমরা দেখব। তার মানে অন্তর সমীকরণ যখন সময় ব্যবধানের পার্থক্য থাকবে সেটাকে আমরা অন্তর সমীকরণ বলছি। তার দুটি প্রকারভেদ হলো, একটি হলো সমজাতীয় অন্তর সমীকরণ এবং আরেকটি হলো অসমজাতীয় অন্তরক সমীকরণ। এখন আজকে আমরা সমজাতীয় অন্তরক সমীকরণের সমাধানটা দেখব এবং সেই সমাধানের যে সূত্রগুলি আছে সেটিও আমরা দেখব ইনশাআল্লাহ। এটার জন্য দুটি পদ্ধতি আছে। তাহলে আমরা বলছি সমজাতীয় অন্তর সমীকরণ সমাধান। সংজ্ঞার মধ্যে কি বলেছি? যে অন্তর সমীকরণে স্থির রাশি থাকবে না তাকে আমরা সমজাতীয় অন্তর সমীকরণ বলবো। এই যেমন একটা উদাহরণ দেওয়া যাক, yt equals to 3yt minus 1, এটা হলো উদ্দেশ্যমূলক অপেক্ষক। এটির মান আমরা বের করব। এখানে শর্তের মধ্যে দিয়ে দিয়েছে y0 equal to 5। তাহলে আমরা দেখি যে এটি সমজাতীয়, এটি অন্তরক সমীকরণ কিনা। কিভাবে বুঝবো? একটি চলক সাথে তার বর্তমান বা পূর্বের বা সামনের সময়ের ব্যবধানের পার্থক্য আছে। t সময়ের সাথে t-1 সময়ের পার্থক্য, অথবা t সময়ের সাথে t+2 বা t+3, আগের বা পূর্বের বা বর্তমান বা সামনের সময় ব্যবধানের যে তুলনা সেটি দেখে আমরা বলি এটি অন্তর সমীকরণ। এবং এটির কি, এটির কোনো স্থির রাশি নাই, তাহলে সমজাতীয়। তার জন্য আমাদের একটি শর্ত দিয়ে দিয়েছে y0 equal to 5। এই অন্তর সমীকরণের সমাধানে আমরা দুটি নিয়ম পাই, একটি হলো নির্দিষ্ট সমাধান, একটি হলো সাধারণ সমাধান। প্রথমটা আমরা বের করি সাধারণ সমাধান এবং সেকেন্ডলি হলো নির্দিষ্ট সমাধান। এই দুটি মান আমাদের বের করতে হবে। বের করার জন্য যে পদ্ধতি বা কৌশল, সেই পদ্ধতির মধ্যে আছে একটা পদ্ধতি হচ্ছে পুনরাবৃত্তি পদ্ধতি। পুনরাবৃত্তি পদ্ধতি যেটাকে আমরা ইটারেটিভ পদ্ধতি বলি, এবং সেকেন্ডলি বলা আছে সাধারণ পদ্ধতি। আমরা ইনশাআল্লাহ আজকে এই পুনরাবৃত্তি বা ইটারেটিভ পদ্ধতিতে অন্তর সমীকরণের সমাধানটা দেখব। আচ্ছা বেশ, এবার আসা যাক আসলে পুনরাবৃত্তি পদ্ধতি কি, যেটাকে আমরা পরপর বারবার পৌনঃপুনিক যে বলি, এই যে কনসেপ্টগুলি বারবার একই কাজ করা, একই বিষয়ের বারবার হওয়াকে আমরা বলি পুনরাবৃত্তি। এই সমীকরণের রাশিটি হচ্ছে t, y হচ্ছে i, তাহলে t সময়ের i নির্ভর করতেছে t-1 সময়ের i এর উপরে এবং তার সাথে 3 আছে সহগ আকারে। এই সমীকরণ থেকে
একটা হলো সাধারণ সমাধান বের করব এবং আরেকটা হলো নির্দিষ্ট সমাধান বের করব। আর বের করার পদ্ধতিটার নাম হচ্ছে পুনরাবৃত্তি পদ্ধতি। আমরা তাহলে পুনরাবৃত্তি পদ্ধতিতে কাকে বলে এটা জেনে নেই। এখানকার রাশি যে টি, সেই টি এর মান তাহলে লিখে নেই আমরা। পুনরাবৃত্তি পদ্ধতিতে টি এর মান পরপর পদ্ধতিতে t equal to 1 2 3 ইত্যাদি মান বসিয়ে, অর্থাৎ একই সমীকরণে ভিন্ন ভিন্ন মান বসিয়ে আমরা দেখব সেই অপেক্ষকটির সাধারণ ফর্মটা কি। অর্থাৎ একাধিক মান স্থাপন করাতে সেই সমীকরণ একটি সাধারণ বৈশিষ্ট্য প্রকাশ করবে। সেই বৈশিষ্ট্যের আঙ্গিকেই আমরা বিচার করব যে এই অন্তর সমীকরণটির সমাধান বা মানটি এই। তাহলে t equal to 1 2 3 তে যদি বসাই তাহলে কি হয়? তাহলে t equal to 1 হলে y1 t এর জায়গায় 1 equal to 3y 1 minus 1 তাহলে সমান কি হয়? 3y0। কারণ 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। তাহলে t এর মান যদি আমরা 2 হয় তাহলে y2 সমান 3y 2 minus 1 equal to বিয়োগ করলে কত হয়? 3 2 থেকে 1 গেলে 1 y1 এর মান আমরা কি পেয়েছিলাম? 3y0। তাহলে 3y0 equal to আমরা এটাকে 3 3 9 তার মানে 3 স্কয়ার y0 পেতে পারি। আবার একটু খেয়াল করো কি বলেছি। এই সমীকরণে এটি একটি অন্তর সমীকরণ এবং শর্ত দেওয়া আছে সমজাতীয়। কেন? এখানে স্থির রাশি নেই। এই সমীকরণটির সমাধান করতে হবে কোন পদ্ধতি? পুনরাবৃত্তি পদ্ধতি। পুনরাবৃত্তি পদ্ধতি কাকে বলে? অপেক্ষকে t এর মান 1 2 3 4 5 ইত্যাদি পরপর বসিয়ে গেলে যে মানগুলি আমরা পাবো এই পদ্ধতিটার নাম হচ্ছে আমরা পুনরাবৃত্তি পদ্ধতি। তাহলে t equal to 1 হলে যেখানে t আছে তার মান 1 বসেছে, 1 minus 1 মানে 0 y0। t এর মান 2 হলে y2 t এর জায়গায় 2 বিয়োগ করলে y1 হয়। y1 এর মান আমরা আগেই পেয়েছি 3y0 3y0 3 3 9 9 না লিখে 3 স্কয়ার দিয়েছি। t equal to যদি 3 হয় তাহলে y এর জায়গায় t এর জায়গায় 3 তাহলে 3y3 minus 1 3y2 y2 এর মান আমরা আগে যেটি পেয়েছি সেই মানটি এখানে বসাবো। 3 আমার আগেই আছে আর এখানে পেয়েছি কত? 3 স্কয়ার y0। এটাকে সমাধান করলে 3 কিউব হয়, 3 কিউব y0। তার মানে আমরা t এর এই পরপর মানগুলি বসিয়ে এখান থেকে আসলে একটি সম্পর্ক আমরা বের করতে চাই। অঙ্কটিকে আমরা সমাধানের দিকে নিয়ে যাব, সেটি আমাদের মূল লক্ষ্য। এর প্রেক্ষিতে আমরা 1 বসিয়ে এখানে কিছু নেই মানে 3 এর উপর একটা 1 দিতে পারি। t এর মান 2 হলে দেখো এখানে 3 এর উপরে 2 হয়, 2 আসে। t এর মান 3 হলে এখানে দেখো 3 সূচক 3y0। একইভাবে যদি আমরা 4 5 6 এভাবে পরপর বসাতে থাকি তাহলে এখানে t এর যে মানটি আমরা বসাবো সমাধান করলে আমরা দেখব 3 সূচক t এর ওই মানটা পাবো। এখানে 4 হলে এখানে 4 পাবো, ওখানে t এর মান 6 হলে এখানে 6 পাবো। সুতরাং t এর যে কোনো মানের জন্য তখন আমরা কি পেতে পারি? যে t equal to যদি আমরা এটার নাম দেই যে কোনো মানের জন্য হলে তাহলে এটা নিশ্চয়ই এই যে y t3 হলে y3 t6 হলে y6 তাহলে আমরা yt সমান 3 সূচক t y0 পেতে পারি। তাহলে এই যে একটা ফর্ম পেয়ে গিয়েছি এটি মূলত আমাদের পুনরাবৃত্তি পদ্ধতিতে আমাদের একটা সমাধান বিন্দু আমরা পেতে পারি। তাহলে
এটি হলো আমাদের সাধারণ সমাধান। কেন আমরা এই y0 এর মানটি স্থাপন করিনি, এজন্য এটাকে বলা হচ্ছে সাধারণ সমাধান। তাহলে আমি একটু প্রিভিউ করি আমরা কি দেখেছি। আমরা বললাম সমীকরণে t এর মান ভিন্ন ভিন্ন মান বসিয়ে সমীকরণের একটি সাধারণ ধারা পেয়েছি। 1 হলে 31y0, t = 2 হলে 3 স্কয়ার y0, t = 3 হলে 3 কিউব y0, t এর মান যদি 4 হতো 3 সূচক 4y0, t এর মান যদি 7 হতো 3 সূচক 7y0। এই প্রেক্ষিতে t এর যে কোনো মানের জন্য আমরা লিখতে পারি yt = 3 সূচক t y0। এটিকে বলা হচ্ছে সাধারণ সমাধান। আর যখন আমরা আমাদের অঙ্কের মধ্যে যে শর্ত দেওয়া ছিল y0 = 5 সেই মানটি বসাবো, তখন সেটি হয়ে যাবে নির্দিষ্ট সমাধান। তাহলে সুতরাং নির্দিষ্ট সমাধান আমরা কি পেলাম? নির্দিষ্ট সমাধান yt সমান 3t, y0 এর মান পেয়েছি কত? 5। দ্যাট মিন্স 5 3 সূচক t। এটি কখনোই গুণ করা যাবে না, কারণ অনেক ছাত্রছাত্রীরা এখানে গুণ করে ফেলে। এটি গুণ করার কোনো সুযোগ নেই। এটি একটি t সূচক রাশি, আর 5 এটি কখনোই গুণ করা যাবে না। সুতরাং আমরা আমাদের সমাধান পাবো 5 3 সূচক t। এটি হলো পুনরাবৃত্তি পদ্ধতিতে অন্তর সমীকরণ সমাধান। আশা করি আমরা বুঝতে পেরেছি। যদি আমরা একটু সামনের দিকে যাই, অর্থাৎ আরেকটা অঙ্ক করি যে পুনরাবৃত্তি পদ্ধতিতে অন্তর সমীকরণ, সমজাতীয় অন্তর সমীকরণ সমাধান। আমি ধরে নিলাম তোমরা কিছুটা বুঝতে পেরেছো। দ্বিতীয় অঙ্কে আরেকটু বেশি বোঝার সুযোগ পাবে, ক্লিয়ার হতে পারবে। যেমন আমরা যদি একটা অঙ্ক দেখাই যে দেওয়া আছে yt = 2yt - 1 এবং শর্ত দেওয়া আছে y0 = 2। তাহলে পুনরাবৃত্তি পদ্ধতিতে সমাধান করো। এবং এটি আমরা বলেছি সমজাতীয়। কেন? এখানে কোনো স্থির রাশি নেই, প্লাস কোনো স্থির রাশি নেই। তাহলে দেখো আমরা যদি বলি পুনরাবৃত্তি পদ্ধতিতে t = 1 2 3 ইত্যাদি বসিয়ে পাই, তাহলে কি পাবো? 1 হলে y1 সমান y1 - 1 y0, 2 হলে 2 সমান 2 2 - 1 y1, 2 * 2y0, 2 স্কয়ার y। t = 3 হলে y3, আমরা যদি আরেকটু করি t5 হলে y5 সমান 2 y5 - 1। সেক্ষেত্রে আমাদের 4 এর মানটা লাগবে। তো আমরা ইচ্ছা করলো 4 করব না, জাম্প করলে তার আগের মানটা ইমিডিয়েট লাগবে। তাহলে এখানে 4 - 1, তাহলে y2 y3 2, এরপরে 2 কিউব y0 2 4y0। দেখো তো এই সম্পর্ক থেকে একটি সাধারণ সম্পর্ক আমরা বের করতে পারি কিনা। লক্ষ্য করলে বোঝা যাবে আগের অঙ্কের সাথে মিল আছে। t1 হলে 2 সূচক 1y0, t2 হলে 2 সূচক 2y0, t3 হলে 2 সূচক 3y0, 4 হলে 4। সুতরাং t এর যে কোনো মানের জন্য আমরা কি লিখতে পারি? yt সমান 2t y0। এটি হয়ে যাবে আমাদের সাধারণ সমাধান কার? অন্তর সমীকরণের।
এই অন্তর সমীকরণে যদি আমরা y0 এর মান, যে মানটি আমাদের শর্তের মধ্যে দেয়া ছিল, সেটি বসাই, তখন সে নির্দিষ্ট সমাধান হবে। অতএব এটার নাম দিয়েছি আমরা সাধারণ সমাধান। কেন? এখানে y0 এর মান অজানা আছে, যখন y0 এর মানটা বসাবো তখন সেটি হয়ে যাবে নির্দিষ্ট সমাধান। yt সমান 2t এবং y0 এর মান কত পেয়েছি না 2, দ্যাট মিন্স 2t। এটি হলো আমাদের নির্দিষ্ট সমাধান। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আমরা অন্তর সমীকরণের সংজ্ঞার কথা বলেছি, এর প্রকারভেদের কথা বলেছি এবং এর সমাধানের একটি পদ্ধতি আমরা বলেছি পুনরাবৃত্তি পদ্ধতিতে সমজাতীয় অন্তর সমীকরণের সমাধান দেখলাম। এই পুনরাবৃত্তি পদ্ধতি ছাড়াও সমজাতীয় অন্তর সমীকরণের সমাধানের আরেকটি পদ্ধতি আছে, সাধারণ পদ্ধতি। এখন আমরা সেই সাধারণ পদ্ধতিতে সমাধানটা দেখব, যে কিভাবে একই অঙ্ককে আমরা সাধারণ পদ্ধতিতেও সমাধান করতে পারি। এক্ষেত্রে উল্লেখ থাকে একটি অন্তর সমজাতীয় অন্তর সমীকরণ দিয়ে উল্লেখ থাকবে যে পুনরাবৃত্তি পদ্ধতিতে সমাধান করো, সাধারণ পদ্ধতিতে সমাধান করো। আর যদি কোনো কোশ্চেনে উল্লেখ না থাকে, একটি অন্তর সমীকরণ দিয়ে বলা হলো যে সমাধান, সাধারণ ও নির্দিষ্ট সমাধান বের করো, সেক্ষেত্রে আমরা যে নিয়মে অঙ্কটি করব সেটা আমরা নিজেরা উল্লেখ করব যে আমরা কোন পদ্ধতিতে সমাধান করছি। আচ্ছা, সাধারণ পদ্ধতিতে সমাধান আমরা একটু সূত্রটা লিখি। সাধারণ পদ্ধতি সেটা হলো yt সমান y0 1 মাইনাস b, b সূচক t প্লাস 1 মাইনাস। এটি আমাদের অন্তর সমীকরণের সমাধানের সাধারণ পদ্ধতি। আমরা একটু দেখে নেই এখানে কোনটার মান কি আছে। a কে বলা হচ্ছে আমরা ছেদক বলছি, b কে বলা হচ্ছে ঢাল, এবং আমাদের যে y0 মান, এটা হলো প্রারম্ভিক যে মানটি দেওয়া আছে, সেই y0 এর মানটি আমরা পাবো। তাহলে একটি অন্তর সমীকরণ থাকবে, সেখানে আমরা a এর মান পাবো, b এর মান পাবো, y0 এর মান প্রদত্ত থাকবে, সেটিকে আমরা এই সূত্র মতে সমাধান করব। সেটি হবে অন্তর সমীকরণ সমাধানের সাধারণ পদ্ধতি। বেশ, আমরা এবার একটি উদাহরণে যাই। এই সূত্রটি এখানে থাকলো, আমরা যদি একটি অঙ্কে যাই, যেমন দেওয়া আছে yt সমান 3y সূচক t minus 1 এবং y0 সমান 5। এই সূত্র, এই অন্তর সমীকরণকে সাধারণ পদ্ধতিতে করব। দেখো তো এখানে কে কে আছে। তাহলে প্রদত্ত সমীকরণে a এর মান কত? a কে বলেছি আমরা ছেদক, আমাদের এখানে কি এর মান আছে? ছেদকের মান নেই, অর্থাৎ স্থির রাশি নেই, তাহলে a এর মান 0। b হলো ঢাল, y এর সহগ যেটা 3, সেটা হলো b এর মান, আর y0 এর মান তো দেওয়া আছে। এবার আমরা এই সূত্রে বসাই দিই, yt সমান y0 1 মাইনাস b, b সূচক t 1 মাইনাস b। y0 এর মান কত পেয়েছি আমরা? দেয়া আছে কত? 5 মাইনাস a এর মান 0, 1 মাইনাস b হচ্ছে 3, b হচ্ছে 3 সূচক t 0 1 মাইনাস 3। এবার সাধারণ মানের সমাধান করি আমরা। তাহলে 5 মাইনাস 0, 0 বাই সামথিং পুরোটাই 0, 3 সূচক t প্লাস 0, তাহলে 5 3 সূচক t, and this is the answer. y0 এর মান কত পেয়েছি আমরা? 5। কোনো অসুবিধা বা কোনো ভুল হয়েছে আমাদের? b এর মান 3, তাহলে 1 3, দ্যাট মিন্স এটা বিয়োগ করলে -2 হয়, আমরা বিয়োগ করে না, আমরা সাধারণ সমাধান করি।
করছি। তাহলে এই যে yt ইকুয়াল টু 5 সূচক 3t 5 * 3 সূচক t এটি হলো আমাদের নির্দিষ্ট সমাধান যখন আমরা y0 এর মানটা বসাবো। তাহলে আমরা কি পেলাম? সমজাতীয় অন্তর সমীকরণ সমাধানের দুটি পদ্ধতি। এক ছিল পুনরাবৃত্তি পদ্ধতি যেটা আমরা শুরুতে দেখিয়েছি। সেকেন্ড নিয়ম হলো সাধারণ পদ্ধতি যেটা আমরা এখানেও দেখলাম। আচ্ছা, এবার আসা যাক a এর মান দেওয়া আছে অর্থাৎ ছেদকের মান দেওয়া আছে এরকম একটা অঙ্ক যদি আমরা করি তখন সেটা হয়ে যাবে আমাদের অসমজাতীয় অন্তরক সমীকরণের সমাধান। অর্থাৎ আমরা যখন একটা স্থির রাশি পাবো, বেশ, যেমন দেখো একটা অঙ্ক আমরা এখানে আনছি, খেয়াল করো একটা অঙ্ক দেওয়া আছে yt ইকুয়াল টু 3yt মাইনাস 1 মাইনাস 10 এবং y0 সমান 7। দেখো এখানে কিন্তু স্থির রাশি আছে। এই স্থির রাশি থাকলে তাকে আমরা বলি অসমজাতীয় অন্তর সমীকরণ। যেহেতু সূত্রটি এসেছে আমাদের লেসন ছিল সমজাতীয়, আমরা সূত্রের খাতিরে এই অঙ্কটি বোঝানোর জন্য একটি অসমজাতীয় অন্তর সমীকরণ এনেছি। তাহলে দেখো তো এখানে কি দেওয়া আছে, a সমান -10 b সমান 3 y0 সমান কত দেওয়া আছে 7। এই তিনটি মান আমাদের এই সূত্রে বসাই দিই। সুতরাং yt সমান y0 1 মাইনাস b b সূচক t 1 মাইনাস b মান বসাও। y0 কত পেয়েছি 7 মাইনাস a এর মান -10 1 মাইনাস b হচ্ছে 3 3 সূচক t প্লাস -10 1 মাইনাস 3। যদি সমাধান করি তাহলে উপরে হয় -10 নিচে হয় -2 3 সূচক t -10 -2 মাইনাস কেটে যায় এবং 5 তাহলে 7 5 that means 2 3 সূচক t মাইনাস মাইনাস কেটে যায় প্লাস 5 and this is the answer। তাহলে দেখো একটি অসমজাতীয় অন্তর সমীকরণ আমরা সমাধান করলাম কোন পদ্ধতিতে? সাধারণ পদ্ধতিতে। নির্ণয় সমাধান কি হলো? yt সমান 2 3 সূচক t 5 এবং এটি কিন্তু কখনোই গুণ করা যাবে না, এটি খেয়াল রাখতে হবে। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের অন্তর সমীকরণ অনার্স দ্বিতীয় বর্ষের ক্লাসের অন্তর সমীকরণের কিছু মৌলিক বিষয় আলোচনা করেছি। শুরুতে সংজ্ঞা বলেছি, প্রকারভেদ, এবং আমরা দুটি সমাধানও করেছি। একটা হলো পুনরাবৃত্তি পদ্ধতি, একটা হলো সাধারণ পদ্ধতি, সমজাতীয় এবং অসমজাতীয় অন্তর সমীকরণের। তো আশা করি এই ক্লাসে তোমরা এই অধ্যায়ের প্রাথমিক কিছু বিষয় জেনেছো। এখানকার আরো কিছু সমাধান আছে। ইনশাআল্লাহ আমরা আমাদের আগামী ক্লাসে অন্তর সমীকরণের বাকি বিষয়গুলো দেখব। তোমরা বইয়ের পাঠ্য বইয়ের অঙ্কগুলির সাথে এগুলি মিলিয়ে নিও এবং সেখানকার যে প্রশ্নগুলি আছে যেটি বুঝতে পারছো না বা ক্লিয়ার না, সেটি ইনশাআল্লাহ পরবর্তীতে শ্রেণী পাঠ কার্যক্রম শুরু হলে আমরা শ্রেণীকক্ষে আরো ব্যাপকভাবে ইনশাআল্লাহ পড়াতে পারবো। এই মহামারীর সময় নিজে সুরক্ষা থেকো, পরিবারের বাকি সদস্যদেরকেও সুরক্ষা রেখো। সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং পড়াশোনার মধ্যে থেকে বাকি সময়গুলি কাজে লাগিয়ে যাতে নিজেকে করতে পারো সে আশাবাদ ব্যক্ত করছি। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।